ধরবো, ঠিক আছে? আর আমি কালকে কি পরীক্ষা থাকবে সেটা বলে দিচ্ছি, অল্প করে হলেও নেবো কালকে কিছু একটা। ঠিক আছে না। আচ্ছা দেখ, রাইট টু ইকুয়ালিটির মধ্যে যেটা হচ্ছে আমাদের সাম্যের অধিকার, অর্থাৎ সকলের অধিকার হলো সমান, এই সেন্সে বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে সকলে ইকুয়াল, ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সবাই সমান, এই কথাটা। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনোভাবে কারোর উপর কোনো বৈষম্য থাকবে না, যেটা আমরা ধর্মীয় ক্ষেত্রে হোক, জাতির ক্ষেত্রে হোক, কাস্টের ক্ষেত্রে হোক, সেক্সের ক্ষেত্রে হোক, ঠিক আছে? লিঙ্গ হোক, জাতি হোক, ধর্ম হোক বা বর্ণ হোক, এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, কোনো তোমার বৈষম্য থাকবে না। তারপরে হচ্ছে যেটা, এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস টু শপস, হোটেল, ওয়েলস, ট্যাঙ্কস, এগুলো বাতিং ঘাট, সকলে প্রত্যেকটা জায়গায় মানুষকে সমানভাবে তার সমানাধিকার থাকবে, সমানভাবে সে প্রবেশ করতে পারবে। প্লেস অফ বার্থ, বার্থের ক্ষেত্রেও কোনো বৈষম্য থাকবে না। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার থাকবে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলছি তোমার অস্পৃশ্যতা, অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হবে। অ্যাবলিশন অফ টাইটেলস, আমরা কোন রকম খেতাব ব্যবহার করতে পারবো না, হলো? তাহলে এই কটা পড়ছে তোমার এই সাম্যের অধিকারের মধ্যে। সাম্যের অধিকারের মধ্যে এই কটা পড়ছে, ওকে? তাহলে বলো, এটা নিয়ে কারোর কোনো অসুবিধা আছে এই জায়গাটা নিয়ে? না ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো নাম্বার 2, যেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এটা একটা ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি কি পড়ছে না, প্রোটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ স্পিচ, যেখানে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, যেটা আমরা এক্সপ্রেশন করছি, এক্সপ্রেস করছি, যেটা আমরা ভাব প্রকাশ করছি, সেটা। অ্যাসেম্বল পিসফুলি, অবশ্যই শান্তিপূর্ণভাবে। যে কোনো আমরা সংগঠন যদি গড়ে তুলি সেক্ষেত্রে সেটা আমাদের অবশ্যই ভারতীয় মানে সীমানার ভিতরে। যদি কোনো একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন গড়ে ওঠে, সবটাই শান্তিপূর্ণভাবে করতে হবে, শান্তিপূর্ণ থাকার সেই অধিকারটা দেওয়া হচ্ছে। রিসাইড অ্যান্ড সেটল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, তুমি ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে থাকতে পারো, তার অধিকার রয়েছে। প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো তোমার কি বলে প্রফেশন বা পেশাতে তুমি ইনভলভ থাকতে পারো। অর টু ক্যারি অন, কন্টিনিউ করতে পারো তোমার তোমার কি বলে অকুপেশন, পেশাকে। ব্যবসা করতে পারো, বিজনেস করতে পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে? এই সব কিছুর স্বাধীনতা থাকে। আচ্ছা, এছাড়া কি থাকছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যক্তিগত জীবনে স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত জীবনের স্বাধীনতার অধিকার। আচ্ছা, এখানে একটা জিনিস বললাম, যেটা হচ্ছে এই যে একটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা অধিকার, একটা হচ্ছে শান্তিপূর্ণভাবে থাকার অধিকার। ফর্ম এনি অ্যাসোসিয়েশন, আমরা যদি চাই যে ভারতের যে কোনো প্রান্তে যে কোনো সংগঠন তৈরি করতে পারি, ঠিক আছে? এগুলো সব কিন্তু কমা দেওয়া আছে, অর্থাৎ এগুলো এক একটা হচ্ছে তোমার এই স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে? স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে, এক একটা ফান্ডামেন্টাল রাইটস। এছাড়া এছাড়া কি হচ্ছে, এছাড়া হচ্ছে রাইট টু এডুকেশন হলো। আচ্ছা, এই সরি, তোমার প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, যেটা আমি বললাম যে ব্যক্তিগত জীবনের স্বাধীনতার অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত জীবনের স্বাধীনতার অধিকার। আচ্ছা, এছাড়া শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। আচ্ছা, এছাড়া হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন,
প্রোটেকশন, তোমাকে ধরো অ্যারেস্ট করা হবে, তুমি তার এগেনস্টে প্রোটেকশন নিতে পারো, সেই অধিকার তোমার রয়েছে, তোমাকে কোর্ট থেকে সেটা নিতে হবে, ঠিক আছে, সেই অধিকার তোমার রয়েছে। আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি যে যে আর্টিকেলের মধ্যে পড়ছে সেই আর্টিকেল গুলো দিয়ে দিয়েছে, 14, 15, 16, 17, 18, যে কটা আর্টিকেলের মধ্যে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার আমরা একটু আগে পড়লাম, সেই সাম্যের অধিকার যে যে আর্টিকেলের মধ্যে পড়ছে সেগুলো দিয়ে দিয়েছি। তার আগে আমরা পড়লাম হচ্ছে স্বাধীনতার অধিকার, তাই তো? স্বাধীনতার অধিকারটা ছিল নাম্বার 2, নাম্বার 2 প্লেসেস ছিল স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। এইবার এসো হলো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এই যে শোষণের বিরুদ্ধে অধিকার, কি বলছে এক্ষেত্রে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস এন্ড ফোর্সড লেবার, কাউকে দিয়ে তুমি জোর করিয়ে কোনো কাজ করাতে পারবে না, ঠিক আছে, এবং কোনো মানুষকে ওই দাস করে রাখা কাজের ক্ষেত্রে এই সবগুলো চলবে না। আর একটা হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন, কোন রকম শক্ত কোনো কিছু ভারী কাজ যেটা শিশুদেরকে দিয়ে করানো যাবে, ঠিক আছে, কোন রকম শক্ত বা ভারী কাজ যেটা শিশুদেরকে দিয়ে করানো যাবে, তাহলে এটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার। এরপরে হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পাচ্ছি ফ্রিডম অফ কনসায়েন্স এন্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস এন্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। নেক্সট ইয়ারের ফার্স্ট উইকে তোমার ওই গ্রুপ সি আর ডি এর পরীক্ষাটা হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন রিক্রুট করবে ক্লারিক্যাল পোস্টে। আর আইসিডিএস এর যে পরীক্ষাটা সেটা আচ্ছা আচ্ছা, মানে নেক্সট ইয়ারের কথা বলছেন তো? নেক্সট ইয়ারের ফার্স্টেই হবে পরীক্ষাটা, হয়তো এই বছরেই আসবে নোটিফিকেশনটা, ওই ক্লারিক্যালেরটা আগে আসবে। আর আচ্ছা কি আচ্ছা, বলে নভেম্বর মাসে আইসিডিএস আসবে। আইসিডিএস আসবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে আমরা কি পাচ্ছি? ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পাচ্ছি যেখানে ফ্রিডম অফ কনসায়েন্স এন্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস এন্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন, মানে যে কেউ তার তোমার ব্যক্তিগত তার ধর্মমত অনুযায়ী সে ধর্মাচরণ করতে পারে। আর ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেটা পালন করবে যার ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে ফ্রিডম টু পে ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন, তার নিজস্ব ধর্মাচরণের ক্ষেত্রে সে কি করবে, ট্যাক্স মানে কোনো কিছুকে সে প্রমোট করতে পারবে, এনি মানে যার যেটা ধর্ম সে সেই বিষয়টা নিয়ে যে কোনো বিষয় তোমার কি বলে ধর্মীয় ক্ষেত্রে সে সেটা প্রমোট করতে পারে। ফ্রিডম টু অ্যাটেন্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন অফ ওয়ারশিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিষয়টা হচ্ছে যে কোন রকম শিক্ষা ক্ষেত্র যে সমস্ত জায়গাগুলো শিক্ষা কেন্দ্রগুলো সেখানে কিন্তু প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধর্মাচরণ করার অধিকার থাকবে, নিজস্ব ধর্মাচরণ করবার অধিকার থাকবে শিক্ষা কেন্দ্রগুলি। শিক্ষা কেন্দ্রগুলোতে যে যার নিজস্ব ধর্মাচরণ করার অধিকার থাকবে। এরপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস,
যেটা 29 এবং 30 তে আছে। আমরা আর্টিকেল গুলো এক এক করে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা। ম্যাম হ্যাঁ বলো। কেটে কেটে আসছে মাঝে মাঝে। কেটে কেটে আসছে? আচ্ছা, এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেটা কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। সংস্কৃতি এবং শিক্ষার অধিকার হচ্ছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, যেখানে তুমি তোমার সংস্কৃতি, যে যার কালচার সংস্কৃতি পালন করতে পারবে, যে যার প্রত্যেকটা ভাষাকে নিরাপত্তা দেওয়া হবে, কারণ আমাদের দেশে 22টা ল্যাঙ্গুয়েজই হচ্ছে স্বীকৃত ল্যাঙ্গুয়েজ, তাই না? কোনো পার্টিকুলার কোনো ভাষাকে আমরা প্রধান ভাষা হিসেবে গণ্য করি না। একমাত্র ইংলিশ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক কথাই, কিন্তু 22টা ভাষাই এখানে সমান অধিকার প্রাপ্ত। তাই প্রত্যেকটা ভাষাকে একটা প্রোটেকশন, একটা অধিকার, একটা নিরাপত্তা দেওয়াটা দরকার। রাইট টু মাইনরিটিজ টু এস্টাবলিশড এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা দেখতে পাই যে বিভিন্ন মাইনরিটিসরা বিভিন্ন তাদের যে সমস্ত, যেমন মাদ্রাসাগুলো, ঠিক আছে, এই ধরনের যে অন্যান্য ধর্মের মানুষরাও তারা তাদের ধর্মমত অনুযায়ী যেখানে ইনস্টিটিউশন তারা প্রতিষ্ঠা করতে পারবে শিক্ষার জন্য। রাইট। আচ্ছা, পরেরটা এবার লাস্ট ওয়ান হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস, সংবিধানের প্রতিবিধানের অধিকার। অর্থাৎ সংবিধানকে যদি আমরা বলি যে সময়ের সাথে সাথে সংবিধানটাকেও তো বদলানো উচিত, এবং সেটা তো যে কেউ ইচ্ছা করলেই বদলাতে পারবে না, এটা ল এর মাধ্যমে করতে হবে, বিভিন্ন রিটস জারি করে করতে হবে। অর্থাৎ সংবিধানে যে সমস্ত নিয়মগুলো আছে তার প্রতিবিধানও আছে, সেইগুলোই এখানে ডিসকাস করা হয়েছে, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিজ এর মধ্যে পড়ে। কনস্টিটিউশনাল রেমেডিজ এর মধ্যে যেটা পড়ে সেটাকে আমরা এই অংশটাকে কি বলে থাকি, এই অংশটাকে কনস্টিটিউশনের আত্মা বলে থাকি, দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন এইটাকে বলে থাকি, ঠিক আছে। আর এই পাওয়ারটা একমাত্র, এই যে রিটস জারি করার পাওয়ার, এটা একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট করতে পারে, এটা অন্য কেউ করতে পারবে না, কোনো সাবঅর্ডিনেট কোর্ট করতে পারে না, এটা একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট করতে পারে। আর প্রেসিডেন্ট যে কোনো, মানে আমাদের দেশের ক্ষেত্রে একমাত্র রাষ্ট্রপতি এই ধরনের রাইটসটাকে তোমার কি বলে সাসপেন্ড করতে পারে, মানে থামাতে পারে, এছাড়া অন্য কেউ করতে পারে না। এটা তোমার কি বলে, এটা একটা রিটস, যেটাকে আমরা রিট বলে থাকি। তো সেই, এটা তোমার এ থেকে নেওয়া হয়েছে, এই রিটস এর অংশটা WRITS, এই অংশটা তোমার বরোড ফ্রম হচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ইউকে থেকে এই অংশটা, কনস্টিটিউশনাল রেমেডিজ এর যে অংশটা, এটা কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে। এই রিটস গুলো যে কেউ জারি করতে পারে না, এটা একমাত্র জারি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট রিটস গুলোকে জারি করে এবং এদের আন্ডারেই কাজ করতে হয়। আর আর্টিকেল 32 তে এই বিষয় লেখা আছে, আর্টিকেল 32 তে এই বিষয় লেখা আছে। আর হাইকোর্টের বিষয়টা, যেটা হাইকোর্ট করতে পারে, সেই তারা যে ক্যান মানে ইস্যু করতে পারে এই যে রিটস গুলোকে, সেটা লেখা আছে 226 এ, ঠিক আছে, 226 এ সেটা লেখা আছে। এইটার উপর একটু আলাদা করে আমি নোটসটা দেব, পার্টিকুলার এটাকে বলা হয় রিটস, WRITS। এবার এসো ইকুয়ালিটি বিফোর ল। দেখো ডিটেলটা দেখো, আর্টিকেল 14 কি বলছে। আর্টিকেল 14 বলছে নো পারসন শ্যাল বি ডিনাইড ট্রিটমেন্ট অফ ইকুয়ালিটি বিফোর দ্য ল
or the equal protection of the laws within the territory of India। ঠিক আছে, অর্থাৎ সকলকে সমানভাবে, ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে সকলকে সমানভাবে, মানে আইনের চোখে সকলেই সমান, এইভাবে পুরো ভারতবর্ষের সীমানার ভিতরে এইভাবে দেখতে হবে পুরো বিষয়টা। পুরো বিষয়টাকে এইভাবে দেখতে হবে, ঠিক আছে, এটাকে আমরা বলছি আর্টিকেল 14। আচ্ছা, এবার হচ্ছে বলছে দ্য রাইট ইজ এক্সটেন্ডেড টু অল পারসনস, এমনকি ফরেনার্সদের ক্ষেত্রেও তাই, স্ট্যাটিউটরি কর্পোরেশনসে যারা রয়েছে, কোম্পানিজ যারা রয়েছে, প্রত্যেকে এই একই আওতার মধ্যে পড়বে। একমাত্র 361 কোথায় ব্যতিক্রমী হবে, এক্সেপশনটা দেখো, এটা ভিভিআই আছে, হয়তো বললো যে আর্টিকেল 14 সবার ক্ষেত্রে তোমার কি বলে অ্যাপ্লিকেবল হচ্ছে, অনলি মানে কোন সময় আলাদা, তখন কিন্তু এই জায়গাটা হবে আর্টিকেল 361, যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর গভর্নর অফ স্টেটস ইজ নট অ্যান্সারেবল টু এনি কোর্ট for the exercise of their powers, duties, and no civil or criminal proceedings can occur or continue against them in any court during their term of office। তাহলে দেখেছো, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কখনো কোনো কোর্টকে তার কার্যের জন্য আনসারেবল নয়, এবং কেউ তাকে অ্যারেস্ট করতে পারে না, কোনো আইন তাকে অ্যারেস্ট করতে পারে না, এটা ভিভিআই। As per 361A, no civil or court proceedings can occur for a person for publishing any substantially true report or either House of Parliament or state legislature। অতটা এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এখানে অতটা দরকার নেই। এবারে এসো এই পয়েন্টটাতে, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, আর্টিকেল 15। আমি যে কটা বলে দিচ্ছি ওই কটা পড়ে যাও, ফান্ডামেন্টাল রাইটস থেকে যা প্রশ্ন আসবে সব উত্তর করে দিয়ে চলে আসবে। আর্টিকেল 15 হচ্ছে প্রোভাইডস দ্যাট নো সিটিজেন শ্যাল বি ডিসক্রিমিনেটেড, কোনো কারণে কারোর উপর বৈষম্য থাকবে না। সেটা কোথায় বলা হয়েছে, আমরা একটু আগে পড়ছিলাম যে কারোর উপর কোনো বৈষম্য থাকবে না, কাস্ট অনুযায়ী নয়, সেক্স অনুযায়ী নয়, তোমার কি বলে ভাষা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নয়, কোনো কারণে নয়, সেটা আর্টিকেল 15 এ বলা হয়েছে। এক্সেপশন, আবার প্রত্যেকটার ক্ষেত্রে এক্সেপশন আছে। Certain provisions can be made for the women, children, citizens from any socially or educationally backward class for their upliftment। যদি কেউ কোনো তোমার কি বলে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদেরকে অনেক সময় উপরে তোলার জন্য, তাদের আপলিফমেন্টের জন্য তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়, ফ্রি এডুকেশন দেওয়া হয়, এই ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, নইলে সকলেই মোটামুটি ভাবে কারোর এগেনস্টে কোনো বৈষম্য ভারতবর্ষে নেই। আচ্ছা, পাবলিক এমপ্লয়মেন্ট 16, এটা গুরুত্বপূর্ণ, যে সরকারি চাকরি যারা করছে, সরকারি চাকরির জায়গায় প্রত্যেককে সমান গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সিটিজেন্সকে তাদের এমপ্লয়মেন্টের ম্যাটারে পাবলিক অফিসে প্রত্যেককে সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। একমাত্র এই যে বললাম রিজার্ভেশনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আচ্ছা, এইটা হলো ভিভিআই আনটাচেবিলিটি, এটা বহুবার পিএসসি তে প্রশ্ন এসেছে, বহুবার। বহুবার এই প্রশ্নটা এসেছে আনটাচেবিলিটি নিয়ে, যেটা হচ্ছে অস্পৃশ্যতা। তুমি অস্পৃশ্য জ্ঞানে কখনো কাউকে ছোবো না, এই জিনিসগুলো করতে পারবে না, ঠিক আছে। যদি a person convicted of the offense of untouchability is disqualified for election to the parliament or state legislature, তাকে মানে যদি কেউ এই কাজ করে থাকে তাকে সব সময় মানে সে যদি কোনোভাবে ইলেকশনে প্রার্থী হয় তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে।
যে কোনো শপ, যে কোনো হোটেল, পাবলিক প্লেস, এই সমস্ত জায়গায়, কোনো মন্দিরে, ঠিক আছে, পাবলিক এন্টারটেনমেন্টের জায়গায়, যে কোনো জায়গা, হোস্টেল, এডুকেশনাল প্লেসেস, হসপিটাল, এই সমস্ত জায়গায় কখনো আনটাচেবিলিটি রাখা যাবে না, যে অস্পৃশ্যতা, ছোঁবো না, এই যে এই গ্রাউন্ড তাকে দেওয়া যাবে না, ঠিক আছে, বা কাউকে ইনসাল্ট করা যাবে না। পরেরটা দেখো, অ্যাবলিশন অফ টাইটেলস, যেটা হচ্ছে 18 নম্বর, যে খেতাব, কারোর নামের আগে যদি কাউকে যদি ভারতরত্ন দেওয়া হয়, সে তার নামের আগে কখনো ভারতরত্ন শব্দটা ইউজ করতে পারবে না। মানে সচিন তেন্ডুলকার যিনি ভারতরত্ন পেয়েছেন, তার নামের আগে তিনি কখনোই কিন্তু ভারতরত্ন সচিন তেন্ডুলকার এই কথাটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। It prohibits the state from conferring any title on any citizen or a foreigner except military or academic distinction. যেটাকে আমরা বলে থাকছি, এই যে স্টেট যেটা ফরেনারের ক্ষেত্রে বলো এনি টাইটেল দেওয়া হয়, শুধুমাত্র আমরা ওই মিলিটারিদের ক্ষেত্রে আমরা দেখবে যারা মিলিটারি তাদেরকে ওই কমান্ডার বলে থাকি না, লেফটেন্যান্ট কমান্ডার, একমাত্র এই বিষয়গুলোকে আমরা তোমার কি বলে ব্যবহার করতে পারি। এছাড়া কোনো অন্য কোনো তোমার খেতাব কেউ ব্যবহার করতে পারবে না, স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড আছে। আচ্ছা, মোটামুটি এইগুলো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে আসি রাইট টু ফ্রিডম, 19, 20, 21, 22 আর্টিকেল। আচ্ছা, প্রথমটাই বলো তাহলে, কোনো অসুবিধা আছে কোনো পয়েন্টে একবার দেখে নাও। ইকুয়ালিটিতে কোনো কারোর যদি কোনো পয়েন্টে কোনো অসুবিধা থাকে জিজ্ঞাসা করো। না ম্যাম। ঠিক আছে, এবারে হলো 19, 20, 21, 22, যেটা হচ্ছে আর ফ্রিডম। ফ্রিডম মিন্স হচ্ছে স্বাধীনতা। কিসের কিসের স্বাধীনতা আছে, যেটা বলছে যে প্রোটেকশন অফ 6 রাইটস, আর্টিকেল 19 guarantees to all citizens the 6 rights of freedom including, যে 6টার কথা বলা হচ্ছে, 6টা স্বাধীনতার অধিকার আছে যেটা আর্টিকেল 19-এ বর্ণনা করা হয়েছে। সেইটা কি কি? বাক স্বাধীনতার অধিকার, আমরা আমাদের কথা ঠিক বলতেই পারি, যা খুশি বলতে পারি, সেটা নিয়ে কারোর কিছু বলার নেই, তার জন্য তোমার এগেনস্টে কোনো আইনি কোনো তোমার কি বলে ব্যবস্থা নেওয়া যাবে না। এক্সপ্রেসিং ওয়ানস ওন ভিউজ ওপিনিয়ন্স, প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে, তার নিজস্ব বিশ্বাসের কথা বলতে পারবে, ঠিক আছে, তাদের যে কোনো তার মুখ দিয়ে যে কোনো শব্দ বেরোতে পারে। রাইটিং, প্রিন্টিং, পিকচারিং, সব ক্ষেত্রে তার স্বাধীনতা দেওয়া আছে। আর রাইট টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি যে যেটা হচ্ছে যেখানে আমরা খুব শান্তিপূর্ণভাবে সবকিছুকে বজায় রাখতে পারবো, ঠিক আছে। এখানে ফ্রিডম মিন্স হচ্ছে যেখানে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারবো বা ব্যবহার করতে পারবো। মানে এক প্রকার যেখানে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের 2 হাত তুলে মানে বাঁচার কথা বলা হয়েছে। যে কোনো সিটিজেন্স তারা মিটিং কন্ডাক্ট করতে পারবে, ডেমনস্ট্রেশন দিতে পারবে, হ্যাঁ, প্রসেশনস, এগুলো সব কিছু করতে পারবে, ঠিক আছে, যে কেউ। এই যে পরেরটা দেখো লেখাই আছে, তারপর হচ্ছে ইট ডাজ নট প্রোটেক্ট ভায়োলেন্ট ডিসঅর্ডারলি, ঠিক আছে, কোন রকম বিশৃঙ্খলা যদি তৈরি হয়, কোন রকম স্ট্রাইক তৈরি হয়, যেটা কিন্তু সেখানে সেখানে কিন্তু স্বাধীনভাবে সেটাকে মানে বন্ধ করতে হবে, এই বিষয়ে এগেনস্টে তার পদক্ষেপ করতে হবে, ঠিক আছে। আর রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটি, এইগুলো ক্ষেত্রে ইউনিয়ন কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে তুমি যে কোনো অ্যাসোসিয়েশন মানে এগুলো গড়ে তুলতে পারো। ভায়োলেন্ট প্রোটেক্ট করতে পারবে, ঠিক আছে, কোন রকম যাতে বিশৃঙ্খলা না তৈরি হয় সেই জায়গাগুলো দেখতে পারবে, এই সমস্ত জায়গাগুলো যে 6টা বলা হয়েছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিজ
কোম্পানিজ, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি, অর্গানাইজেশন, এই সমস্ত জায়গায় তারা স্বাধীনতা বজায় রাখা উচিত, স্বাধীনভাবে তারা এই সমস্ত কাজগুলো করতে পারে। রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যে কোনো জায়গায় স্বাধীনভাবে অগাধ বিচরণ করতে পারবে। ফ্রিডম অফ মুভমেন্ট হ্যাজ টু ডাইমেনশনস, একটা ইন্টারনাল, একটা হচ্ছে রাইট টু মুভ ইনসাইড অফ দ্য কান্ট্রি, দেশের মধ্যে, যেটা 19 নম্বর ধারায় বলা হয়েছে। আর একটা বলছে যে রাইট টু মুভ আউট দ্য কান্ট্রি অ্যান্ড রাইট টু কাম ব্যাক টু দ্য কান্ট্রি, ঠিক আছে, দেশের মানে বাইরে গিয়ে কোনো কিছু করা এবং আবার দেশে ফিরে আসা, সেটা আর্টিকেল 21 এ বলা হয়েছে। রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের সীমানার মধ্যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারো, সেই স্বাধীনতা তোমার রয়েছে। তারা যে কোনো জায়গায় গিয়ে তারা তাদের পেশার তোমার কি বলে তাদের পেশা মানে চারণ করতে পারবে, যার যেটা পেশা সে সেটাই তোমার কাজ করতে পারবে। আর বললাম যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে, যে কোনো স্থানে গিয়ে, যে কোনো ইউনিয়ন টেরিটরিতে গিয়েও যে কেউ থাকতে পারবে, এই বিষয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এইগুলো হচ্ছে, এই প্রত্যেকটা হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। আচ্ছা, এই যে 6টা স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, এই 6টা স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে একমাত্র স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, একমাত্র স্টেট। এই যে এই 6টা স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে একমাত্র স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না, বা তার কোনো ক্ষমতাও নেই। এই বিষয়ে কারোর কোনো ক্ষমতা নেই। এরপরে যেটা হবে সেটা হচ্ছে, দেখো তাহলে স্বাধীনতার অধিকার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ম্যাম এইগুলো কোয়েশ্চেন গুলো ম্যাম কি ইন্ডিভিজুয়াল আসবে, মানে প্রত্যেকটা আর্টিকেল ওয়াইজ, না এরকম রাইট টু ফ্রিডম বা পুরোটা ধরে? না পুরোটা আচ্ছা ধরে আচ্ছা আসবে না, আর্টিকেল ডট টপিকটা দিয়ে দেবে পুরোটা, বলবে যে এটা কোন আর্টিকেলে আছে, এই ফান্ডামেন্টাল রাইটসটা কোন আর্টিকেলে রয়েছে, আচ্ছা ম্যাম। এটা থেকেই আসে বেশি। বা ম্যাচ করতে দিল সেটাও আসতে পারে, কিন্তু যাই হবে আর্টিকেল ধরে, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। এইটা ডিপিএসপি আপ টু মানে একদম তোমার 1 থেকে 51 রে এই পর্যন্ত পুরোটা পড়তে হবে, একদম মানে মুখস্থ পুরো, ঠোঁটের ডগায় লেগে থাকবে এইভাবে। আচ্ছা, এটা গেল। তবে তার মধ্যে যে কটা বললাম সেগুলো বেশি ভালো করে পড়বে। তার মধ্যে সাম্যের অধিকার, ওখানে আগে পিএসসি কি করতো, শুধুমাত্র এই সাম্যের অধিকার, এই যেটা আনটাচেবিলিটি 17 নম্বর আর্টিকেল, ওটাই বেশি দিত। আর এখন শুনছে না, এখন যাতা প্রশ্ন করছে, এখন ওই খেতাব থেকেও দিচ্ছে, সরকারি চাকরিতে সমান অধিকার ওটাও দিচ্ছে, ধর্মগুলোও দিচ্ছে, এখন যার জন্য ম্যাম এখন ওই স্কুলের মতন কোয়েশ্চেন করছে, মানে একটা সিলেবাস দিয়ে দিয়েছে, যেখান থেকে খুশি মানে ওরা দিতে পারে, মানে কোনো ধরা বাঁধা নেই ওদের হ্যাঁ কাছে হ্যাঁ আর। হ্যাঁ, একদমই তাই। তাও তো স্কুলে একটা সিলেবাস দিচ্ছে, এরা তো সেটাও দিচ্ছে না, এরা বলছে পলিটি, আর পলিটি কোনো হ্যাঁ আর্টিকেল। হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম। আচ্ছা, এই যে এটা যেগুলো বলে দিলাম, যে যে কেউ যে কোনো তোমার কি বলে প্রফেশনে থাকতে পারবে, তোমার কি বলে এগুলো করতে পারবে, এগুলো তো নিয়ে আর কিছু বলার নেই।
আচ্ছা এইটা না খুব গুরুত্বপূর্ণ, এই দুটো ভিভিআই, এই দুটো ভিভিআই। আর্টিকেল 20 তে বলা হয়েছে, হ্যাঁ এখন এই কোয়েশ্চেনটা খুব আসছে, যে আর্টিকেল 20 গ্র্যান্টস প্রোটেকশন এগেইনস্ট আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন, অর্থাৎ একটা ব্যক্তির এগেইনস্টে তার সে যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের জন্য তার একবারই মাত্র সাজা হবে, একটা অন্যায়ের জন্য তার একাধিকবার সাজা হবে না। এটা খুব মানে রিসেন্টলি এটা নিয়ে খুব কথাও হচ্ছে, ঠিক আছে, তাই জন্য এটা খেয়াল রাখবে, এটা ভিভিআই। Foreigner or legal person like a company or a corporation, it provides that no person shall be convicted of any offense except for violation, যদি ভায়োলেশন ছড়ায় সেটা আলাদা কথা, কিন্তু একটা মাত্র সে যদি অন্যায় করে, দেখো no person shall be prosecuted and punished for the same offense more than once, মাত্র একবারই তার সাজা হবে, বারবার নয়, এটা আর্টিকেল 20 তে বলা হয়েছে। And no person accused of any offense shall be compelled to be a witness against himself, তার এগেইনস্টে যদি কোনো উইটনেস না থাকে তাহলে কিন্তু তার এগেইনস্টে তাকে তুমি কোনো সাজা দিতে পারবে, মানে যদি তার এগেইনস্টে কোনো প্রমাণ না থাকে, কোনো সঠিক কোনো ব্যক্তি না থাকে যে কাজটা করতে দেখেছে তাকে, তাহলে তাকে তুমি সাজা দিতে পারবে, ঠিক আছে। তাহলে এই দুটো, যার মধ্যে প্রথমটা একদম ভিভিআই, যে একই ব্যক্তি একই অন্যায় করলে একটা অন্যায়ের জন্য সে একবার মাত্র সাজা পাবে, বারবার নয়, মানে একটা অন্যায় করেই সে জেল খেটেছে এত বছর, তারপর আবার তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এসব চলবে না এখন যেটা নিয়ম হয়েছে। আচ্ছা, প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ, 21 এ রয়েছে। 21 এর মধ্যে ভিভিআই হচ্ছে এই যে প্রথমটা, রাইট টু এডুকেশন, দেখো 21 এর এ তে আছে, এখন এই জায়গাটা ভীষণ তুলে দিচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে একদম 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে, বর্তমানে এই এজটা হয়ে গেছে 3 থেকে 18, তবে এটা এখনো ফান্ডামেন্টাল রাইটসে আসেনি, এটা একমাত্র জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যেই এখনো পর্যন্ত আছে, যে 3 থেকে 18 বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে, ঠিক আছে, এটা একমাত্র এখন ন্যাশনাল এডুকেশন পলিসিতেই আছে। আর এতে ফান্ডামেন্টাল রাইটস এ রয়েছে 6 থেকে 14, ঠিক আছে, সমস্ত শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, 21 এ, এটা হলো ভিভিআই। এটা কোন আর্টিকেলের দ্বারা হয়েছে সেটা দেখো, এই সরি অ্যামেন্ডমেন্টের দ্বারা, 86th অ্যামেন্ডমেন্ট 2002 এ হয়েছে, 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। Before the 86th amendment, constitutional content for free and compulsory education, মানে এটা কোথায় ছিল তখন, তখন আর্টিকেল 45 এ ছিল, যখন 86th amendment 2002 সালের আগে এটা 45 আর্টিকেলে ছিল, আর্টিকেল 45 এ ছিল, যেটা হচ্ছে পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন, এটা খেয়াল রেখো। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই যে বাচ্চা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে কম্পালসারি এডুকেশন, সেটা যখন সংবিধান তৈরি হয়নি তার আগে সেটা কোথায় অ্যাড হয়েছিল বা অন্তর্ভুক্ত ছিল, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে আর্টিকেল 45, যদি আর্টিকেল দিয়ে দেয় তাহলে 45 হবে, আর যদি পার্ট দিয়ে দেয় তাহলে হচ্ছে পার্ট 4 হবে অফ দ্য কনস্টিটিউশন। এই চ্যাপ্টারটা নেক্সট উইকে পরীক্ষা নেব, ভালো করে পড়ে রাখবে, ফান্ডামেন্টাল রাইটস এই চ্যাপ্টারটা নেক্সট বুধবার, তাহলে একেবারে পড়েও নেবে আর কোয়েশ্চেন গুলো বুঝতে পেরে যাবে। প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, যেটা বললাম যে একজন ব্যক্তি তার এগেইনস্টে
এগেনস্টে যদি কখনো মনে হয় যে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে, তার মনে হতে পারে যে সে অ্যারেস্ট হবে, সে আগে থেকে কোর্ট থেকে সেই বিষয়ে কিন্তু তার কি বলবো আগে থেকেই সে সেখানে একটা স্থগিতাদেশ নিয়ে রেখে দিতে পারে, বা যেটাকে আমরা বলে থাকি তোমার কি বলে মুক্তি বলে থাকি, ঠিক আছে, মুক্তিপত্র আগে থেকেই নিয়ে রাখতে পারে। আর্টিকেল 22 তে এই কথা বলা হয়েছে, যদি কেউ মনে করে যে সে অ্যারেস্ট হতে পারে, সে আগে থেকেই তার প্রোটেকশন নিরাপত্তা নিয়ে রাখতে পারে, আর্টিকেল 22। Detention is two types, namely punitive punishment after trial and conviction, ঠিক আছে, মানে একটা হচ্ছে তোমার পানিশমেন্ট আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন, আর একটা পানিশমেন্ট উইদাউট ট্রায়াল অ্যান্ড কনভিকশনস, সাজাপ্রাপ্ত হওয়ার পরে সে যেটা হচ্ছে, আর একটা হচ্ছে সাজাপ্রাপ্ত হওয়ার আগেই তার ট্রায়াল যেটা চলে, ওই জিনিসটা, এটা অতটা ইম্পর্টেন্ট। এগুলো দরকার নেই। এখানে অতটা দরকার নেই, ঠিক আছে। এবার চলে এসো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার, ঠিক আছে। ভারতবর্ষে যে যে বিভিন্ন আগেকার দিনের জমিদাররা বা মানি লেন্ডার্সরা যে জোর করে দিয়ে সাধারণ মানুষকে, ওয়েলদি পার্সনরা যে তারা সাধারণ মানুষকে জোর করে দিয়ে খাটিয়ে নিত পাস্টে, সেইগুলোর বিষয়ের উপর কিন্তু প্রহিবিশন আনা হয়েছে, যেটাকে আমরা শোষণের বিরুদ্ধে অধিকার বলি, আর্টিকেল 23-তে এই বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে শিশুদের উপর কোনোভাবেই, ঠিক আছে, কোনো বেগারকে নয়, তারপরে যারা আন্ডার প্রিভিলেজড যারা রয়েছে আর কি তাদেরকে, ঠিক আছে, এদের। আরেকটা হলো শিশুদেরকে তুমি জোর করে কোনোভাবেই কোনো কিছু করাতে পারবে না, কোনো ভারী কাজ করাতে পারবে না, কোনোভাবে কোনো উইমেনকে, মানুষকে অর্থাৎ শিশুকে, কোনো উইমেনকে, এদের কাউকে তুমি বিক্রি করতে পারবে না। দেখো এই যে এটা বলা হচ্ছে 23-তে, সেলিং অ্যান্ড বাইং মেন, এটা বিবিআই, সেলিং অ্যান্ড বাইং অফ মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, এইটা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট 23-তে। and 24-এ হচ্ছে যেটা হচ্ছে যে 14 বছরের আগে কোনো তাকে দিয়ে কোনো খনি শ্রমিক মানে খনিতে বা কোনো ডেঞ্জারাস ওয়ার্ক, কোনো বিপজ্জনক কাজ শিশুদেরকে দিয়ে করানো যাবে না, যেটা চাইল্ড লেবারের আওতায় পড়ছে, চাইল্ড লেবারের আওতায় পড়ছে, আর্টিকেল 24, এটাও বিবিআই। আচ্ছা, চাইল্ড লেবার যেটা আছে, আর এগুলো কিছু দরকার নেই এখান থেকে। এবারে এসো ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা ভিভিআই, এটা প্রত্যেকটা পয়েন্ট ভিভিআই। পিএসসির একটা খুব পছন্দের জায়গা, আজকাল আজকাল এই জায়গাটা থেকে খুব প্রশ্ন আসছে। আগে ইকুয়ালিটি ছিল পিএসসির পছন্দের জায়গা, এখন এই জায়গাটা হয়েছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এইটা থেকে আপ টু একদম 30 অব্দি, 25 থেকে 30 খুব ভালো করে পড়ে যাবে। ফ্রিডম অফ কনসাইন্স, প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন। 25 বলছে যে ইন্ডিয়া প্রোভাইডস দ্য ফ্রিডম অফ কনসাইন্স টু প্রফেস, টু প্র্যাকটিস, তুমি যে কোনো ধর্মাচরণ করতে পারো, নিজস্ব নিজের যে ধর্ম আর কি সেটা, প্রোপাগেট এনি রিলিজিয়ান্স, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে। These rights are available to citizens as well as non-citizens, যারা সিটিজেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা নন সিটিজেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ ভারতবর্ষ পুরোপুরি একটা ধর্ম নিরপেক্ষ দেশ। Conscience, a person may or may not choose to follow any religion,
সে ইচ্ছে করলে ফলো করতে পারে, আদারওয়াইজ নাও করতে পারে। এই বিষয়ে তার কনসাইন্স করা, অর্থটা দিয়েছি। আচ্ছা, কেউ ওপেনলি ফ্রিলি স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে, যে কোনো স্বাধীনভাবে যে কোনো নিয়ম মানতে পারবে। আমরা অনেক দেশের ক্ষেত্রে দেখি, আমি সাপোজ আমাদের পাশেই বাংলাদেশের কথা বলছি, যেখানে কিন্তু স্বাধীনভাবে মানুষ ধর্মাচরণ করতে পারে না, যেহেতু ওদের ওখানে মুসলমান ধর্ম। তো সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে যে ওদের ওখানে মেয়ে, হিন্দু মেয়েদেরকে স্পেশালি এবং মুসলিমদেরকেও বটে, যেখানে বের হতে দেয় না। ঠিক আছে, সবসময় একটা, মানে আমাদের এখানে যেমন সকলে খুব স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারে, ওদের ওখানে কিন্তু সেটা পসিবল না। ঠিক আছে, সবকিছু মানে একটা লুকিয়ে চুরিয়ে করা। তো এটা গেল। আর হচ্ছে আর্টিকেল 26 দেখো, এই যে সতী বাইগামি একাধিক বিবাহ করা, restriction cannot be opposed in the name of interference in the right। ঠিক আছে, সতী কিন্তু ব্যান্ড হয়ে আছে, বাইগামি, হিউম্যান স্যাক্রিফাইস, এইগুলো। টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। The Article 26 of the Indian Constitution provides every religious denomination or any section of it to write, establish and maintain institution for religious and charitable purposes। তাহলে আর্টিকেল 26 বলছে যে, আর্টিকেল 26 খুব গুরুত্বপূর্ণ এই কারণে, এখানে আর্টিকেল 26 এ যেখানে যে কোনো ধর্ম সে তার নিজস্ব তোমার কি বলে, নিজস্ব তার প্রপার্টি বলো, এই জাতীয় বলো, সে ধর্মীয় ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারবে ধর্মের জন্য, কোনো কিছু উদ্দেশ্যে, কোনো কিছু দান করার উদ্দেশ্যে এগুলো কিন্তু সে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে কেউ তাকে বাধা সৃষ্টি করবে না। এক্ষেত্রে তাকে কেউ কিন্তু বাধা সৃষ্টি করবে না। তাহলে আর্টিকেল 26 হলো এইটা। যেখানে আমরা বলছি যে যে যার নিজস্ব বিষয় তার পরিচালনার অধিকার তার নিজস্ব, অর্থাৎ যে কোনো স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি অর্জনের অধিকার তার নিজস্ব, এই অনুযায়ী যে কেউ তার নিজস্ব সম্পত্তি পরিচালনা করতে পারবে। এটা আর্টিকেল 26 এ এই কথাটা বলা হয়েছে। এরপর হলো 27, যেখানে বলছে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ন। ঠিক আছে, আর্টিকেল 27 এ বলছে যে, আর্টিকেল 27 এ বলছে যে কোনো ব্যক্তিকে কোনো কর দিতে, ধর্মীয় কাজের জন্য কোনো কর দিতে বাধ্য করা হবে না। যে কোনো আয় বিশেষভাবে কোনো ধর্ম বা ধর্ম সংক্রান্ত বা ধর্মীয় কোনো সম্প্রচারের প্রচার রক্ষণাবেক্ষণ করার জন্য খরচের জন্য বরাদ্দ করা হয়, এক্ষেত্রে কাউকে কিন্তু কোনো ট্যাক্স দিতে জোর করা হবে না। এটা গেল 27 নম্বর ধারা, যেটা বলছে প্রত্যেকটা পড়তে হবে। এবার হচ্ছে 28, আর্টিকেল 28 এ কি বলেছে? আর্টিকেল 28 এ বলছে যে আর্টিকেল 28 বলছে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উপাসনায় উপস্থিত হওয়ার স্বাধীনতা দেয়। মানে আমরা তো দেখি অনেক সময় কোনো খ্রিস্টান স্কুলগুলোতে কি হয়, যে বড়দিনের সময় 25 ডিসেম্বরের সময় ওরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে, তো সেটাকে পারমিশন দেওয়া হবে। ঠিক আছে, লাস্ট ওয়ান হলো তাহলে 29 and 30, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস
29-এ যেটা বলছে যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা, এটা ভিভিআই। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একটা নাগরিককে শুধুমাত্র ধর্ম, ভাষা এইসবের জন্য নয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে, সহকারী তহবিল থেকে সাহায্য নেওয়া থেকে, কোনো খান থেকে, মানে সংখ্যালঘুদের শিক্ষার অধিকার দিতে হবে, তাদেরকে কোনো কিছু থেকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা গেল 29 নম্বর ধারা। আর একটা হলো 30। 30-তে কি বলা হয়েছে? 30-তে বলা হচ্ছে যে যেখানে আমরা দেখছি আর্টিকেল 30-তে কি বলা হচ্ছে, আর্টিকেল 30-তে বলছে যে আর্টিকেল 30-তে সকলে শিক্ষার সমান অধিকার পাবে, সকলে শিক্ষার ক্ষেত্রে সমান অধিকার পাবে। ওকে, এডুকেশনাল রাইটসটাকে সেফগার্ড করবে। ঠিক আছে, সকলে যাতে শিক্ষার অধিকার পায়, কেউ যেন বঞ্চিত না। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, 31 যে আর্টিকেলটা রয়েছে সেটা কি লুপ্ত? এটা একটা কোয়েশ্চেন আসে। আদৌ কি 31 বলে কোনো আর্টিকেল রয়েছে? এটা রিপিল্ড করা হয়েছে, এটা পরবর্তীকালে 44th, এই 31st যে আর্টিকেলটা রয়েছে 31, সেই 31 এর আর্টিকেলটাকে রিপিল্ড করা হয়েছে, এটা রিপিল্ড করে চলে গেছে 44th, 44th অ্যামেন্ডমেন্টে হয়েছে। 44th অ্যামেন্ডমেন্টে এটা অ্যাড হয়ে গেছে। এখানে কি বলছে, যেখানে যেটা আমাদের রাইট, রাইট টু প্রপার্টি, আমাদের সম্পত্তির অধিকার, কিন্তু সেটা আবার রাইট টু প্রপার্টি একটা কি হয়েছে পরবর্তীকালে লিগ্যাল রাইটে গেছে, তাই তো? রাইট টু প্রপার্টি সেটা কোথায় গেছে? আর্টিকেল 300A, যেটা আগে 31-এ ছিল, সেটা এখন 308-এ চলে গেছে আর্টিকেল। টপিকটা কি? রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। আর যেটা বললাম 32 থেকে আর একটা হচ্ছে 226, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে কনস্টিটিউশনাল রেমেডিজ, যার জন্য রিট রয়েছে। রিট, কতগুলো রিট রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে রিট গুলোর মধ্যে পরীক্ষায় আসে। একটা হচ্ছে হেবিয়াস কর্পাস, যেটাকে আমরা বলে থাকি হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস অর্থাৎ টু হ্যাভ দ্য বডি অফ, অর্থাৎ টু হ্যাভ, এই মিনিং গুলো আসে পরীক্ষায়, মানে কেউ সশরীরে হাজির হয়েছে। সশরীরে হাজির হওয়াকে আমরা বলছি হেবিয়াস কর্পাস। ঠিক আছে, HABEAS, ঠিক আছে, হেবিয়াস কর্পাস। পরেরটা হচ্ছে ম্যান্ডামাস।
ম্যান্ডামাস, ধরো আগেরটা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে দেখা গেল সে কোনোভাবেই তোমার কি বলে অন্যায় করেনি, তাকে তবু জেলে দিয়ে দেওয়া হয়েছে, তখন সে ওই রিটের অনুযায়ী সে তার বিচার পাবে যে না এই ব্যক্তি কোনো অন্যায় করেনি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলবে একে ইমিডিয়েটলি ছাড়িয়ে নিয়ে যাওয়া হোক। বা আরেকটা হচ্ছে যে ছাড়িয়ে দেওয়া হোক, বা আরেকটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হাজির করে যার নামে কোনো অ্যাকিউজড কোনো কিছু মামলা রয়েছে বা কোনো তোমার এক কথায় আমরা বলতে পারি যার এগেনস্টে কোনো অভিযোগ রয়েছে, তখন জাজ বলবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে একে উপস্থিত করা, সেটাই হচ্ছে হেবিয়াস কর্পাস। ম্যান্ডামাস হচ্ছে উই কমান্ড, এর মিনিংটা হলো উই কমান্ড, অর্থাৎ আমি আদেশ করছি। কে আদেশ করছে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এই দুজনেরই তো রিট জারি করার ক্ষমতা রয়েছে অবশ্যই। তাহলে এই রিটটা কে জারি করতে পারে? এসসি অ্যান্ড এইচসি, খেয়াল থাকে যেন। উই কমান্ড, উই কমান্ড মানে আমি আদেশ জারি করছি, ঠিক আছে। দেখা যাচ্ছে যে কোনো সময়ের জন্য হয়তো কোনো তোমার কি বলে উপরের কোর্টের সঙ্গে কোনো বিষয়ে নিচু তলার কোনো সাবঅর্ডিনেট কোর্ট বা কোনো জুডিশিয়াল অথরিটির কোনো বিরোধ হয়েছে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলবে যে আমি কমেন্ট করছি, উই কমেন্ট, মানে সে যেটা বলবে সেটাই তখন মেনে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে প্রহিবিশন। পরেরটা হলো প্রহিবিশন। প্রহিবিশন মানে কি? নিষিদ্ধ করা, ঠিক আছে, টু প্রহিবিট। বা হচ্ছে টু স্টপ। টু স্টপ, তুমি কাউকে বলছো স্টপ, সেইটা। আচ্ছা, প্রহিবিটটা হচ্ছে টু প্রহিবিট, তোমাকে থামতে বলা হচ্ছে। কাকে থামতে বলছে? এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার লোয়ার কোর্টকে থামতে বলছে। কেন থামতে বলছে? এই কারণে থামতে বলছে, ধরো কোনো একজন ব্যক্তি সে যে পোস্টটা হোল্ড করছে সে সেটার যোগ্য ব্যক্তি নয়, তাই জন্য তোমাকে বলছে যে তুমি এই আন্ডারে তুমি থাকতে পারো না, তখন সে তার ওই নিচু যে কোর্ট সাবঅর্ডিনেট কোর্টকে বলবে ইমিডিয়েটলি এই ব্যক্তিকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হোক, ঠিক আছে, কোনো জুডিশিয়াল ম্যাটারে। সেটা হচ্ছে তোমার প্রহিবিশন, নিষিদ্ধ করা বাংলায় যেটাকে বলা হয়। আর লাস্টেরটা হচ্ছে কুয়ারন্টু। কিউ ইউ ও ডাব্লিউ এ আর আর এ এন টি ও, কুয়ারন্টু যেটাকে আমরা বলে থাকি, যেটা হচ্ছে কোনো অথরিটি, সরি একটা ভুল বললাম, কুয়ারন্টোটাই হচ্ছে তোমার প্রহিবিশন, যেটা বললাম ওইটা, যে কেউ হয়তো কোনো একটা পদের মধ্যে রয়েছে, যে সে সেটা যোগ্য ব্যক্তি নয়, তো তাকে বলছে যে তার পোস্ট থেকে তাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এ পারসন ফ্রম হোল্ডিং পাবলিক অফিস টু হুইচ হি ইজ নট কোয়ালিফাইড, ওকে, হি ইজ নট কোয়ালিফাইড, ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিকে সরিয়ে দিতে হবে। বা এটা বলতে পারি যে এনি পাবলিক অথরিটি আনকোয়ালিফাইড ফর দিস পজিশন, ঠিক আছে, এটা হলো কোয়ারেন্টু। আর প্রহিবিশন হচ্ছে তার কোনো সাবঅর্ডিনেট কোর্টকে বলা হচ্ছে যে তুমি একটা বিষয় একটা রায় দিয়েছো, আমি সেখানে স্থগিতাদেশ দিচ্ছি, ঠিক আছে, তুমি এটাকে স্টপ ম্যাম কোয়ারেন্টোটা আরেকবার বলবেন, লাস্টেরটা। হ্যাঁ বলে লাস্টেরটা দিচ্ছি, আরেকবার বলবেন। বলছি দুটোই বলছি। প্রহিবিশনটা ভালো করে শুনে নাও। প্রহিবিশনটা হচ্ছে যে ধরো কোনো একটা সাবঅর্ডিনেট কোর্ট কোনো কিছুতে রায় দিয়েছে, যে যে রায়টা দিয়েছে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কোনো কিছু
আবার ফার্দার সেটার এগেনস্টে মানে আর কি কেস করা হয়েছে, তখন সুপ্রিম কোর্ট তার সাবঅর্ডিনেট কোর্টকে বলবে যে এই বিষয়ে তুমি থেমে যাও, আমি তোমাকে স্টপ করতে বলছি, প্রহিবিট করতে বলছি, ঠিক আছে, টু প্রহিবিট অ্যান ইনফেরিয়র কোর্ট টু কন্টিনিউ প্রসিডিংস ইন এ কেস, যে তুমি যেটাতে কন্টিনিউ করছো সেটাতে তুমি থেমে যাও, তার কারণ এই বিষয়টা আমার কাছে এসেছে, তোমাকে এই বিষয়টা আর দেখতে হবে না, টু স্টপ, থামিয়ে দেওয়া, যেটাকে আমরা নিষিদ্ধ করা এক কথায় বলে থাকি। আর কোয়ারেন্টোটা হচ্ছে যে একজন ব্যক্তি সে সেই পদের জন্য যোগ্য নয়, ঠিক আছে, তবু সে সেই পদটা অধিকার করে বসে আছে, তখন কোর্ট তাকে রিট জারি করে বলছে যে সে এই পদটা যেন ছেড়ে দেয়। বোঝা গেছে এবার? হ্যাঁ ম্যাম, লেখাটা কি বললেন? এনি পাবলিক অথরিটি, যে এনি কোয়ারেন্টোটা? পাবলিক অথরিটি আনকোয়ালিফাইড ফর দ্য পজিশন। আর এর মিনিংটা হচ্ছে বাই হোয়াট অথরিটি, বাই হোয়াট অথরিটি, এটা হলো মিনিং, যে তুমি তোমার কোন অথরিটি এই পোস্টটা দখল করে আছো। আর প্রহিবিটেড হচ্ছে টু প্রহিবিট অর টু স্টপ। ম্যান্ডামাসের মিনিং হচ্ছে উই কমান্ড, মানে আমি আদেশ দিচ্ছি। আর হেভিয়াস কর্পাস হচ্ছে টু হ্যাভ বডি অফ, যার এগেনস্টে ধরো কোন রকম ধরো কারোর এগেনস্টে কোনো মানে আইনের চোখে যে ধরো দোষী, তাকে সশরীরে কোর্টে হাজির থাকতে হবে। কেউ যদি ভিকটিম হয় তাহলে তাকে সরাসরি কোর্টে হাজির থাকতে হবে। কেউ যদি ডিটেইনড ইললিগালি হয়, যেটাকে আমরা বলে থাকি টু হ্যাভ দ্য বডি অফ, সশরীরে হাজির হয়। শুধু তোমাদেরকে এই রিটের 4টে নোটস দিয়ে দেবো, এই রিটটার জাস্ট নোটটা রাখতে হবে বলে কাছে, আমি তো লিখিয়েই দিয়েছি। আর এটাও দিয়ে দেবো, তোমার কি বলে পিডিএফটাও দিয়ে দেবো, দিলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটি তো পুরোটা কমপ্লিট। এবার তোমরা বলো, একবার পড়ে নাও, যে কোনো জায়গায় যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো, বা বাড়িতে পড়ার পর অসুবিধা হলে। এটা আমি নেক্সট ওয়েডনেসডে এক্সাম। দেখে নাও, কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে বলো। না ম্যাম, আমার অসুবিধা নেই কিছু। প্রিয়াঙ্কা, পৌলবী, দেখে নাও। না ম্যাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট উইকে তাহলে আমরা হিস্ট্রি শুরু করব, মানে হিস্ট্রিটা একটু আবার এগিয়ে নিই, এটা তো অনেকটা এগিয়েছে। এটাতে আমাদের তাহলে হয়ে গেল পলিটিটা, তারা